ধন্যবাদ স্যারকে। আশা করছি অমিত স্যার যে প্রশ্নটা রেখেছে স্যারকে এবং সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে, তারা হয়তো তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং স্যার সুন্দর একটা কোয়েশ্চেন করতেন। স্যারও তার কোয়েশ্চেনের উত্তরটা খুব বিস্তারিতভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ স্যারকে। স্যার, আমরা ফেসবুক লাইভ থেকে লাইভের কমেন্ট থেকে যে প্রশ্নগুলো পেয়েছি তার মধ্যে আনফাল বিন রাজ্জাক রাতুল উনি একটা প্রশ্ন করেছেন, ফুল স্ট্যাক ডেভেলপার হতে গেলে বর্তমানের পরিপ্রেক্ষিতে কি কি শিখলে বেনিফিট পাওয়া যাবে? প্রথমত হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার অনেকগুলো রাস্তা আছে। তো আমি সাধারণত যেটা বলি, ফুল স্ট্যাক শুড বি লং টার্ম গোল, শর্ট টার্ম গোল উড বি লাইক এ ওয়ান স্ট্যাক। এটা হইলে সবার জন্য মোস্টলি ভালো। এটা এমন না যে কেউ ফুল স্ট্যাক প্রথম থেকে হইতে পারবে না, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় যে আমাদের ধৈর্যের পরিমাণটা একটু কম। আমরা আসলে 1.5 বছর 2 বছর বা 1 বছর এটার পিছনে সিরিয়াসলি লেগে থাকার আমাদের ইচ্ছা আছে, আশা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা করে উঠতে পারি না আর কি। তো সেই জন্য আমি যেটা সাধারণত রিকমেন্ড করবো যে কোনো একটা সাইট থেকে শুরু করা। সবচেয়ে ভালো হয় যারা স্টুডেন্ট, তারা যদি হচ্ছে ক্লাসের পড়াগুলো ঠিক মতো করে তাইলে তাদের কিন্তু ফুল স্ট্যাকের পিছনের স্ট্যাকটা খুব আরামসে হয়ে যাবে এবং সামনের স্ট্যাকটাও হয়ে যাবে, যদি সে শুধুমাত্র ইউনিভার্সিটির পড়াশোনাগুলো একটু সিনসিয়ারলি পড়ে। কিছুই বেশি একটা না, বেসিক প্রোগ্রামিংটা যেটা শেখানো হলো, হয়তো সি দিয়ে শেখানো হলো, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম হয়তো সেটা সি প্লাস প্লাস দিয়ে শিখলো সে, অথবা জাভা দিয়ে শিখলো, যেটা দিয়ে শিখাক, বা ওপি আসলো যেটা দিয়ে শিখলো। ক্লাসের পড়াগুলো এবং ক্লাসের প্রজেক্টগুলো যদি করে তাহলে সে ইজিলি ব্যাকএন্ডের ডেভেলপার হয়ে যাবে। এবং সে যদি হচ্ছে ফুল স্ট্যাকের ফ্রন্ট এন্ডের পার্টটা করতে চায়, তাহলে সেই জিনিসটা হবে তার থার্ড ইয়ারে বা কোনো একটা সময় তার একটা ওয়েব রিলেটেড প্রজেক্ট আসবেই তার কারিকুলামের অংশ হিসাবে। তো সেটা যদি করে, মানে অর্থাৎ সিএসসি ডিগ্রিটা যদি হচ্ছে ফাঁকিবাজি না করে সিরিয়াসলি করে, তাহলে কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপার এখানে হয়ে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা মানে সামনে যখন থাকে তখন একটা মর্ম বুঝি না, যখন শেষ হয়ে যায় তখন গিয়ে আমরা মর্ম বুঝি, হাই হাই এইটাই তো ডাটা স্ট্রাকচার, এটাই তো শিখাইছিল স্যার, ওটাই তো কোন স্যার জানে শিখাইছিল, ওটাই তো ওখানে ছিল, তখন কেন করলাম না, তখন কেন আমি খুব স্মার্টলি আমার ওই ফ্রেন্ডের উপরে কাজটা চাপাই দিয়ে নিজে হাওয়া খেয়ে বেড়াইছি। তো ফ্রেন্ড কোডিং করছে, কষ্ট করে অনেক কান্নাকাটি করে করছে, কিন্তু কোডটা কোথায়? ফ্রেন্ডের গিটহাবে। তার মানে ডেমো প্রেজেন্টেশনের সময় হচ্ছে আমি পিছন থেকে ফ্রেন্ডের ধাক্কা দিয়ে সামনে চলে গেছি, ওরে পাঠাই দিছি, আমি পিছিয়ে ছিলাম, মনে ভাবছি যে আমি তো স্যারকে খুব বোকা বানাই ফেলছি, যে ওরে দিয়ে প্রেজেন্টেশনটা পার করে দিছি, আমি তো স্মার্ট, কাজ না করেই স্যারকে বুজুং বাজুং দিয়ে মার্কস পেয়ে গেছি। না, স্যারকে বুজুং বাজুং দিতে পারো নাই, স্যারও নিজেও খেয়াল করছে, কিন্তু সবচেয়ে বুজুং বাজুং দিচ্ছে তোমার ফিউচারকে, তোমার ক্যারিয়ারকে আর কি। কারণ তুমি যখন ইন্টারভিউতে যাবা তখন ওই স্যারও থাকবে না, তোমার ফ্রেন্ডও থাকবে না, তখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার নতুন করে শিখতে হবে। তো এটা হচ্ছে হাই হাই কোম্পানি যারা, তারা হচ্ছে তখন 4 বছরের ডিগ্রি শেষ, টেনে টুনে পাশও করে ফেলছে, এখন তো আমি প্রোগ্রামিং এর কিছু জানি না। তো এই 4 বছর গেল, এটা সেটা গেল, কি করব? তখন সে হাবিজাবি খুঁজে, নিজে একটু ঘাটে, কেউ একজন চাকরি পেয়ে গেছে তার পিছিয়ে ঘুরে এটা সেটা করে, এরপরে কিছু না পাইলে হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স খোঁজে আর কি বিভিন্ন জায়গায়। যাই হোক, সেই কোর্সও খারাপ আমি বলবো না, কিন্তু যারা সিএসসি তে পড়ে তারা যদি হচ্ছে সময় মতো যদি হচ্ছে সাধন করে, ওই যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, তখন পাস যখন করে ফেলবে তখন 10 ফোর আসবে 10 দিক থেকে। ফ্যামিলি বলবে যে তোদেরকে তো এতদিন ধরে পড়াচ্ছি, এখন একটা ইনকাম করতে হবে, কামাই করতে হবে। কারোর সাথে যদি আংটা লাগানো থাকে তার বাসা থেকে চাপ দিবে যে না, এই না হইলে কিন্তু রাস্তা ঘুরে যাবে আর কি, মোড় ঘুরে যাবে আর কি। নিজের ভিতরেও একটু একটু আপসেট লাগে যে ফ্রেন্ডরা চাকরি করতেছে, সেই করতেছে, সেটা লাগে। কোনো একটা কেউ একজনের হয়তো বিয়ে হচ্ছে, সেখানে দাওয়াতে যেতে একটু আনকমফোর্টেবল লাগে। সো 4 কিন্তু 10টা চলে আসবে। সো ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাও, ব্যাকএন্ড ডেভেলপার হতে চাও, অ্যাপ ডেভেলপার হতে চাও, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি যারা কম্পিউটার সায়েন্সে পড়তেছো। এবং এই কারিকুলামটা যদি মোটামুটি তুমি সেমি সিরিয়াস হিসাবেও যদি করো এবং প্রজেক্টটা যদি সিনসিয়ারলি করো আর কি, যে প্রজেক্টটা আমি সিরিয়াসলি করব, তাহলে কিন্তু ফুল স্ট্যাক হওয়ার হয়তো কোনো ক্লাসে পিএইচপি নিয়ে প্রজেক্ট হয়, কোনো ক্লাসে হয়তো পিওর ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে প্রজেক্ট হয়, কোনো ক্লাসে হয়তো ওটা নিয়ে হয়, সেখান দিয়ে করে ফেলা সম্ভব। সো দিস ইজ দ্য বেস্ট ইজিয়েস্ট, এবং ইউ হ্যাভ টু গো থ্রু ইট। তো তুমি এই রাস্তা দিয়ে যাওয়াই লাগবে, তাহলে একটু চোখ কান খোলা রাখলেই, একটু সময় দিলেই কিন্তু এখান থেকে আরামসে হয়ে যায়। এবং সাধারণত 10-20% পোলাপাইন এই ফায়দাটা নেয়, যদিও এটাকে হয়তো 90% বা 100% পোলাপাইনে নেওয়া উচিত ছিল, কিন্তু নেয় না। এর পরবর্তীতে যেটা অপশন আছে, সেকেন্ড অপশন, আমি হচ্ছে 3টা অপশন হচ্ছে, একটা হচ্ছে ক্যাম্পাসের জিনিসটা কাজে লাগানো, সেকেন্ড অপশন হচ্ছে রিসোর্সের কিন্তু অভাব নাই, আমি যাই শিখতে চাই
এমনকি আমাদের স্যাররা যেগুলো শেখাচ্ছেন সেগুলোরও রিসোর্স কিন্তু ইউটিউবে আছে, ফ্রি রিসোর্স, পয়সাও দেওয়া লাগবে না। এবার ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলেও HTML CSS রিয়াক্ট দিয়ে শিখুক, PHP দিয়ে শিখুক, পাইথন এন্ড জাঙ্গো দিয়ে শিখুক, অথবা ASP বা কিছু একটা যেটা দিয়ে শিখুক, সেই রিসোর্স কিন্তু আছে। বাট প্রবলেম হচ্ছে ডিসিপ্লিন নাই, প্রবলেম হচ্ছে কমিটমেন্টটা নাই, যে না এই সপ্তাহের মধ্যে আমি এটা শেষ করব, এটার মধ্যে এটা শেষ করব। সো সেকেন্ড বেস্ট উপায় হচ্ছে নিজে নিজে শেখা। যদি সেটাও সে করতে না পারে, তখন থার্ড অপশন হচ্ছে যে ঠিক আছে, আমি হয়তো কিছু টাকা পয়সা খরচ করে কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে গিয়ে শিখতে পারি কিনা সেটা কনসিডার করবে। সো শুরুটার সিস্টেম হচ্ছে সামারি হিসেবে যে ইউনিভার্সিটি থেকে শুরু করো, এটাকে ফায়দায় কাজে লাগাও, তাহলে এখানেই সময়ের সাথেও কাজটা হয়ে যাবে এবং খুব ভালোভাবেই হবে। আচ্ছা, আর রাজ্জাক ভাইয়া, আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আমাদের পরে আরো অনেক কমেন্ট এসেছে। এমপি সাকিবুল ইসলাম কমেন্ট করেছে, ওয়েব ডেভেলপমেন্ট ভার্সেস কম্পিটিটিভ প্রোগ্রামিং, হুইচ উড ইউ প্রেফার এন্ড হোয়াই? আচ্ছা, যারা হচ্ছে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার তাদের জন্য আমি প্রেফার করবো কম্পিটিটিভ প্রোগ্রামিং। কম্পিটিটিভ প্রোগ্রামিং এমন না যে কাউকে তাকে কম্পিটিটিভ প্রোগ্রামার হয়ে প্রচুর কম্পিটিশন করতে হবে, করতে পারলে অবশ্যই ভালো, বা তাকে হচ্ছে বিগ টেক জায়ান্টে যাইতে হবে সেই জন্য করতে হবে, সেটা করতে পারলে অবশ্যই ভালো, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু সেটা করতে গিয়ে যদি কেউ 50টা প্রবলেমও সলভ করে, কেউ যদি হয়তো 40টাও সলভ করে আর কি, বা 70-80টাও করে, এতে তার প্রোগ্রামিং এর জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই হয় এই জিনিসটা সে বুঝে ফেলবে। একটা প্রবলেম নিয়ে সে চিন্তা করবে, হয়তো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবে, কে পারে সেটার জন্য হয়তো অনলাইনে সে সার্চ দিবে, ডিসকাশন ফোরামে গিয়ে দেখবে, অন্যদের জিনিসগুলো দেখবে, বা নিজে ট্রাই করবে, চিন্তা করবে। ওই জিনিসটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তো যারা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে আছে, তাদের জন্য আমার হাই রিকমেন্ডেশন হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা ট্রাই করা। কম্পিটিটিভ প্রোগ্রামিং না হইলেই যে তোমার ফিউচারে কিচ্ছু করতে পারবে না, ওটা চিন্তা করার কোনো কারণ নাই। বাট এইটা কম্পিটিটিভ প্রোগ্রামিং করার সুবিধা হচ্ছে তুমি কোনো না কোনো ভাবে প্রোগ্রামিং এর জিনিসগুলাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছ। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু সময় আছে ট্রাই করে দেখো, না হলে তুমি ওয়েব ডেভেলপমেন্ট বা সরাসরি টেকনোলজিতে ঢুকে যেতে পারো। টেকনোলজির কাজটাও কিন্তু কাছাকাছি টাইপের, কিন্তু স্টাইলটা আলাদা। কারণ হচ্ছে আলটিমেটলি আমি ওই 6-7টা বা 10-12টা জিনিস দিয়ে কাজ করব, সেই ফল লুপ, ফাইল লুপ, এটা সেটা, ফাংশন, ক্লাস, এগুলো দিয়েই আমি কাজ করব। কম্পিটিটিভ প্রোগ্রামিং এ হয়তো ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম বা জিওমেট্রিক একটা প্রবলেমকে আমি আস্তে আস্তে চিন্তা করে ব্রেক ডাউন করে তারপরে প্রোগ্রামিং এর জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আমি আলটিমেটলি শিখতেছি, এক লেয়ার নিচে শিখতেছি প্রোগ্রামিং এর জিনিসগুলো কিভাবে ওই সিচুয়েশনে অ্যাপ্লাই করে। ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, বা আমি হয়তো কোনো একটা আইওটি বা এমবেডেড সিস্টেম যেটাই করি না কেন, AR VR যেটাই করি না কেন, একটা লেভেল হচ্ছে যে ওইখানে হয়তো আইওটির ক্ষেত্রে আইওটির একটা নিড, রোবোটিক্স এর ক্ষেত্রে রোবোটিক্স এর একটা নিড। কিন্তু এক লেয়ার নিচে কি, নিচে হচ্ছে যে রোবট দিয়ে কিছু একটা করাইতে হবে, ওটাকে কোডিং করে কিভাবে করাইতে হয়, বা ওয়েবসাইটে আমার একটা ফিচার বানাইতে হবে, যে লোকজন একটা ই-কমার্স সাইটই বানাবে, তার মানে ওইখানে শপিং কার্ট লাগবে। ইউজ কেসটা ডিফারেন্ট, কিন্তু এক লেয়ার নিচে কি, সেটা হচ্ছে লোকজন এখানে ক্লিক করলো, তার মানে একটা আইটেম ওই অ্যারের মধ্যে অ্যাড করতে হবে, তারপর এটাকে দেখাইতে হবে, ছোটখাটো ক্যালকুলেশন করে দেখাইতে হবে। সো দুইটার যে কোনো একটাই কাজ হবে। যারা এডুকেশনের প্রথম দিকে আছে তারা কম্পিটিটিভ প্রোগ্রাম দিয়ে ট্রাই করো, ভালো করতে পারলে খুবই চমৎকার, ভালো না করতে পারলে ইউ ক্যান কাম ব্যাক টু ওয়েব, অ্যাপ বা যে কোনো ইমপ্লিমেন্টেশন আসতে পারো। যারা থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার, তাদের জন্য রিকমেন্ডেশন হচ্ছে যদি তোমার কেরিয়ারের তাড়া থাকে, তাহলে কেরিয়ার রিলেটেড, যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং একটু ইনডাইরেক্ট কেরিয়ারের জন্য, আনলেস তুমি টপ টপ কোম্পানিকে টার্গেট না করো আর কি, সেক্ষেত্রে তাদের জন্য রিকমেন্ডেশন হচ্ছে তোমার টেকনোলজিটা শিখো, যাতে এটাকে কনভার্ট করে দ্রুত কেরিয়ারে ঢুকতে পারো। এটা হচ্ছে আমার দিকে রিকমেন্ডেশন। বাট দিস ইজ নট লাইক উড বি বেস্ট ফর এভরিবডি, কারণ এক একজনের কেরিয়ার বা জার্নিটা এক এক রকম হবে। আবার আমরা যদি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করি, তারা হয়তো কাছাকাছি বা ডিফারেন্ট কিছু একটা বলবে, বাট কতজনের কাছ থেকে কতটা বুদ্ধি নিচ্ছ দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যেটাই তুমি বুদ্ধি নাও, এটাকে অ্যাপ্লাই করাটা। বুদ্ধি তুমি পাবা, কোনো সমস্যা নাই, অভাব নাই, কিন্তু বুদ্ধিতে কোনো লাভ হবে না আনলেস ইউ ডোন্ট টেক এনি অ্যাকশন। সো ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাকশন। আমার কাছে কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো বলছে, তুমি ফার্স্ট ইয়ারে আসো, কিন্তু নেক্সট 3 মাসে তুমি একবার হয়তো ইউভিএ তে বা হচ্ছে কোনো একটাতে গিয়ে বা হ্যাকার র্যাঙ্কে বা যেখানেই যাও না কেন, সেখানে তুমি গেলা না, সার্চ দিলা না, বা একটা ভিডিও দেখলা না, তাইলে এই বুদ্ধির মানে কোনো দাম নেই। ওকে, সাকিবুল হাসান ভাইয়া, আশা করছি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব।
স্যার কোয়েশ্চেনটা আমি আবার রিপিট করছি। তার কোয়েশ্চেনটা ছিল, আই ইউজ Django ইন দ্য ব্যাক এন্ড ফর মাই ওয়েবসাইট। Should I use React in the front end for better performance, or I should stay with Django? সো সে ব্যাক এন্ডে ফার্স্ট পার্টটা আমি বুঝতে পারিনি, প্রশ্ন ব্যাক এন্ডে সে কি ইউজ করতেছে? স্যার সে তার ওয়েবসাইটের জন্য ব্যাক এন্ড ইউজ করছে Django-র মাধ্যমে। আচ্ছা, Django ইউজ করতেছে, ওকে। প্রথমত হচ্ছে মানে এই স্টেজে পারফরমেন্স নিয়ে অডিট হওয়াটা, মানে যারা হচ্ছে এইভাবে জিনিস তৈরি করতেছে সেক্ষেত্রে পারফরমেন্স ইজ ইম্পর্টেন্ট এবং লার্জ স্কেলের ওয়েবসাইটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং যে পারফরমেন্সটার কথা আমরা মোস্ট অফ দ্য টাইমে বলি যে রিজনেবল লেভেলের পারফরমেন্স, এইটা অনেক টেকনোলজি দিয়েই অ্যাচিভ করা পসিবল। সো ফর দ্য সেক অফ পারফরমেন্স জিনিসটাকে চুজ করার আগে, মানে পারফরমেন্স যখন একটা টেকনোলজির উপর ডিপেন্ড করবে তার আগে এটা অনেক বেশি ডিপেন্ড করে যে হাউ আই সেট স্টাফ, যে হ্যাঁ পারফরমেন্স ইম্পর্টেন্ট কিন্তু টেকনোলজি আলটিমেট পারফরমেন্সটা খুব অনেক পরে দিতে পারে। যে আচ্ছা রিঅ্যাক্ট ভার্সেস হচ্ছে জ্যাঙ্গোর পারফরমেন্সের যে ভেরিয়েশনটা, সেটাতে রিচ করার আগে আরো অন্যান্য অনেক জিনিস থাকে। সেই অন্যান্য জিনিসের মধ্যে কি কি থাকে, যেমন হচ্ছে হয়তো আমি পেজটাকে এমন ভাবে সেট করলাম যেখানে আমি হয়তো 1 লাখ বা 1 মিলিয়ন ডাটা লোড করতেছি, তো সেক্ষেত্রে হচ্ছে রিঅ্যাক্ট, পাইথন, জ্যাঙ্গো কারোরই তেমন কিছু করার থাকবে না, কারণ ইটস কাইন্ড অফ লাইক এ নট অপটিমাম ডিজাইন। তার মানে চিন্তা করতে হবে যে আমি আসলে পেজটাতে কি কি করাচ্ছি। অ্যাবভ দ্য ফোল্ড নামের একটা কথা আছে, যেটা হচ্ছে ইউজার যতটুকু দেখতেছে ওটাকে আমি কতটুকু আনতেছে কিনা, এটা আসলে টাইম ভেরিয়েশনটা কতটুকু, সেটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সে দুইটা যে কোনো একটা জিনিস দিয়ে করতে পারে। জ্যাঙ্গো একটা খুবই চমৎকার ফ্রেমওয়ার্ক এবং সেটা দিয়েই প্রথম দেখা যেহেতু সে করতেছে, আমি সাধারণত বলবো যে ফার্স্ট পার্ট হিসাবে গোল হচ্ছে যে সামহাও আমি একটা জিনিস বানাইতে পারতেছি। সেকেন্ড পার্ট হচ্ছে যে জিনিসটা কোন রকমের ওয়ার্কেবল হয়েছে, বিকজ দিস ইজ মাই ট্রায়াল প্রজেক্ট, দিস ইজ নট লাইক সে হয়তো আমি বড় কোনো দারাজের মতো বিশাল একটা কোম্পানির ওয়েবসাইট বানাচ্ছি না, তখন ইট হ্যাজ লাইক এ লট অফ আদার নাটস এন্ড বোল্টস আর কি। বাট ছোটখাটো সাইট গুলো তৈরি করার জন্য রেডিমেড প্রসেস হিসেবে জ্যাঙ্গো খুবই চমৎকার। এবং আমি তার সিচুয়েশনটা যেভাবে এজিউম করে নিছি, আমার অ্যাজাম্পশন গুলো, হাইপোথেসিস গুলো রং হইতে পারে, বাট আমার ধারণা সে শিখার জন্য করতেছে। সেক্ষেত্রে যেটা দিয়ে শুরু করছো সেটা দিয়ে ফিনিশ করো, জ্যাঙ্গো দিয়ে চমৎকার ভাবে করে ফেলতে পারবা। এবং পারফরমেন্সের একটা বড় অংশে নির্ভর করে যে কিভাবে আমি জিনিসগুলোকে অর্গানাইজ করতেছি, কতটুকু ডাটা লোড করতেছি, ক্লায়েন্ট সাইডে কতটুকু ইউজ করতেছি, এক্সট্রাকে কি ইউজ করতেছি, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর কি। সেইটা অপটিমাইজ হয়ে যাওয়ার পরে তখন আরো অনেক বেশি লো লেভেল অপটিমাইজেশনের বিষয় আছে, যেগুলো আরো স্পেসিফিক ভাবে হয়তো রিঅ্যাক্ট বা ভিউ বা অন্যান্য কিছু একটা দিয়ে করাটা একটু বেশি পসিবল, সেখানে কাস্টমাইজেশনের সংখ্যাটা বেশি থাকে। আবার সেই কাস্টমাইজেশনটা জ্যাঙ্গো বা অন্য ফ্রেমওয়ার্ক দিয়েও করা পসিবল। সো মোস্ট যে পারফরমেন্সটা আমরা সাধারণভাবে ওরি করি, এটা আসলে যে কোনো টেকনোলজি দিয়ে পসিবল ইফ they are architected in the right way এবং রাইট অ্যামাউন্ট অফ ডাটা নেওয়া হচ্ছে, মিনিমাম যে ডাটাটা নিলেই হয়। এবং আরো অন্যান্য জিনিসগুলো আছে, সেগুলোর কিছু আইডিয়া আছে যেটাকে লেজি লোডিং বলে, প্রগ্রেসিভ লোডিং বলে, সেই জিনিসগুলো করি। এছাড়াও হচ্ছে কিছু বেস্ট প্র্যাকটিসের ডেপ টুলের ভিতরে গেলে দেখা যায় যে আমরা কোন কোন জিনিসগুলো ঠিক করতেছি, প্রচুর সিএসএস হয়তো লোড করে ফেলতেছে কিনা, জাভাস্ক্রিপ্ট আননেসেসারি জাভাস্ক্রিপ্ট লোড করতেছে কিনা, প্রচুর লাইব্রেরি ইউজ করে ফেলতেছে কিনা। তো সেই জিনিসগুলো যে কোনো ফ্রেমওয়ার্কে বসেই অপটিমাইজ করা পসিবল। সো ফর দ্য সেক অফ পারফরমেন্স প্রথম ধাক্কায় বা দ্বিতীয় ধাক্কায় বা তৃতীয় ধাক্কায় টেকনোলজি সুইচ করাটাকে আমি রিকমেন্ড করবো না। রাদার থিঙ্কিং এবং কিভাবে জিনিসগুলো কাজ করতেছে, অতটুকু দরকার কিনা, এটা লোড হচ্ছে কিনা, পারফরমেন্স টেস্ট করে ফেলাটা ইম্পর্টেন্ট। এরও পরে গিয়ে তখন সে টেকনোলজির কথা চিন্তা করবে যে কোন জায়গায় আমি বেশি কাস্টমাইজেশন করতে পারবো। বাট যে শিখতেছে তাকে ডে 1 ডে 2 তে পারফরমেন্সের জন্য সুইচ করা উচিত না। শিখো, শিখে উঠলে তুমি পরে টেকনোলজি সুইচ করলেও এগুলো কাজে লাগবে।